মানব জননের হাত ধরে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমরা জেনেছি স্ত্রী ও পুরুষ জননতন্ত্রের গঠন, শুক্রাণু ও ডিম্বাণুর উৎপাদনের পদ্ধতি, তারপর এদের মিলন অর্থাৎ নিষেক। এইভাবে ভ্রূণ গঠন ও রোপণ, গর্ভাবস্থা এবং প্রসব পেরিয়ে আজ আমরা অধ্যায়ের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে জানব মহিলাদের জীবনের আরও একটা স্পেশাল জার্নি সম্পর্কে। জানব মায়ের দেহে স্তনগ্রন্থির মধ্যে দুগ্ধ উৎপাদন এবং তার ক্ষরণ সম্পর্কে। আমরা জানি পুরুষ এবং নারী উভয় দেহেই স্তনগ্রন্থি থাকে, কিন্তু পিউবার্টিতে শুধুমাত্র নারী দেহে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে স্তনগ্রন্থি আকারে বাড়তে থাকে এবং গর্ভাবস্থায় পরিণত গঠন লাভ করে। প্রথমেই জানতে হবে এই পরিণত স্তনগ্রন্থির ভিতরের গঠনটা ঠিক কীরকম হয়। স্তনগ্রন্থির মধ্যে থাকে গ্ল্যান্ডুলার টিস্যু, যাকে একসঙ্গে বলে অ্যালভিওলাই আর প্রত্যেকটাকে বলে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাইগুলোই মিল্ক প্রোডাকশনের জন্য দায়ী। গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য এই অ্যালভিওলাইগুলো আকারে বাড়তে থাকে। প্রসবের সময় অ্যালভিওলাইয়ের সংখ্যা বেড়ে হয় 1,50,000, যা একজন নন প্রেগন্যান্ট মহিলার স্তনে উপস্থিত অ্যালভিওলাইয়ের সংখ্যার 1000 গুণ। এই অ্যালভিওলাসের মধ্যে কিছু স্পেশালাইজড সেল থাকে, যাকে বলে অ্যালভিওলার সেল বা সিক্রেটরি সেল, যা মিল্ক প্রোডাকশনে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। একজন মহিলা প্রেগন্যান্ট হলে তার দেহে অনেক রকম হরমোনাল চেঞ্জেস আসে। সেগুলোর মধ্যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের ইনফ্লুয়েন্সে অ্যালভিওলাইগুলোর আয়তন বাড়তে থাকে। এই দুটো হরমোন স্তনগ্রন্থিগুলোকে মিল্ক প্রোডাকশনের জন্য প্রিপেয়ার করে। প্রসবের ঠিক আগের দশায় মাতৃদেহে প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ সাধারণের থেকে প্রায় 10 গুণ বেড়ে যায়, আর এই হরমোনই মিল্ক প্রোডাকশনের জন্য মূলত দায়ী। প্রসবের পরে সদ্যজাত শিশু যখন স্তন্যপান করে, তখন স্তনবৃন্ত আর অ্যারিওলার কলায় উপস্থিত নার্ভগুলো স্টিমুলেশন পায়, আর সেই সিগন্যাল পৌঁছে যায় মায়ের দেহের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে। সেখান থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয় এবং অ্যালভিওলাইয়ের আশেপাশে থাকা পেশিগুলো কন্ট্র্যাক্ট করতে সাহায্য করে। এর ফলে মিল্ক ডাক্ট বা ল্যাক্টিফেরাস নালী দিয়ে দুধ পৌঁছে যায় স্তনবৃন্তে। প্রথমেই শিশু স্তনগ্রন্থির মধ্যে থাকা স্টোরড মিল্ক পান করে। তারপর থেকে স্তনবৃন্তে থাকা রিসেপ্টরগুলো যত বেশি স্টিমুলেশন পায়, তত বেশি পরিমাণে অক্সিটোসিন হরমোন ক্ষরণ করে, উৎপন্ন করতে থাকে আরও বেশি পরিমাণে স্তন দুগ্ধ। এইটাই হলো লেট ডাউন রিফ্লেক্স বা মিল্ক ইজেকশন রিফ্লেক্স। প্রসবের ঠিক পরেই স্তন গ্রন্থি থেকে এক প্রকার ঘন হলুদ রঙের তরল পদার্থ নিঃসৃত হয়, যাকে বলে কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রামের মধ্যে থাকে প্রোটিন, ভিটামিন আর ইমিউনোগ্লোবিউলিন এ।
মাতৃগর্ভে থাকাকালীন ফিটাসের দেহে অ্যান্টিবডি প্রবেশের পথ ছিল প্লাসেন্টা। প্রসবের পর যখন ফিটাসের সঙ্গে প্লাসেন্টার সংযোগ বিচ্ছিন্ন হয়, তখন এই কোলোস্ট্রামই হল শিশুর দেহে অ্যান্টিবডির অন্যতম উৎস। প্রসবের 2-3 দিন পর কোলোস্ট্রামের ঘনত্ব কমে গিয়ে তৈরি হয় সাদা রঙের ন্যাচারাল মিল্ক, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিবডি আর ইমিউন ফ্যাক্টর থাকে। এগুলো যেমন শিশুর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট পূরণ করে, তেমনি শিশুকে রোগ সংক্রমণের হাত থেকেও বাঁচায়। এই ব্রেস্ট ফিডিং একদিকে যেমন শিশুর বেড়ে ওঠায় সাহায্য করে, অন্যদিকে মায়ের শরীরেও বেশ কিছু উপকার করে থাকে। সেগুলো পরপর দেখে নিই। দুগ্ধক্ষরণের জন্য মা তার গর্ভাবস্থায় গেইন করা এক্সট্রা ওয়েট লস করতে পারে। প্রেগন্যান্সির সময় জরায়ুর এনলার্জ আয়তন আবার স্বাভাবিক আয়তনে ফিরে আসে। মায়ের শরীরে ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায়। প্রসঙ্গত বলে রাখা ভালো যে মাতৃদুগ্ধের উপাদানগুলো পরবর্তীকালে মায়ের খাদ্য গ্রহণ আর স্বাস্থ্যের ওপর নির্ভর করে চেঞ্জ হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO-এর মতানুসারে জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশু তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের জন্য শুধুমাত্র স্তন্যপান করবে। 6 মাস পর থেকে শিশুর সঠিক পুষ্টির জন্য ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি নরম খাদ্য দেওয়া প্রয়োজন। ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে গেলে দুগ্ধ উৎপাদনও কমে যেতে থাকে আর স্তন গ্রন্থিগুলো আয়তনে কমে যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে জন্মের পরেই একটা শিশুর মাতৃদুগ্ধ পান করাটা ঠিক কতটা প্রয়োজনীয়।